রবীন্দ্রনাথ ঠাকুর দেবতা নন, এটা সবার আগে বুঝতে হবে। উনি তো রক্ত মাংসের মানুষ। ওনাকে যেই আমরা ঈশ্বর ভেবে ফেলছি, তখন তো ওনারই সব ক্রেডিট আমরা ওনার থেকে ছিনিয়ে নিচ্ছি। তেমন রবীন্দ্রসঙ্গীত এটা সুপ্রিম, মানে আর্ট অফ দি হাইয়েস্ট অর্ডার। এই রাস্তাঘাটে রবীন্দ্রসঙ্গীত বাজছে, ট্রাফিকে বাজছে, না চাইতেও চারিদিক থেকে, এইটা না ঠিক নয়। হ্যাঁ, আমাকে আর্টের কাছে যেতে হবে। আর্ট যদি আমার কাছে আসতে শুরু করে, তাহলে এটা আর্টের অপমান। সেই ভার্সনটা অরুণদা আমি বহুবার অরুণদাকে শুনিয়েছি। সেখানে কোথাকার কে পাড়ার চাঁদু সে এসে আমাকে জ্ঞান দিচ্ছে, এই গানটা নিয়ে আপনার এরকম করা উচিত না। কোম্পানিটার নাম কি, যদি অডিয়েন্স জানতে চান? অভিষেক চক্রবর্তী প্রোডাকশন 1.5 মাস ধরে গুড মর্নিং স্যার করে গেছে। হ্যাঁ। আমি তোমাকে দেখাবো। ঠিক আছে স্যার, খুব ভালো হলো, লোকেশনটা যদি একটু পাঠিয়ে দেন। লোকেশন পাঠালাম, ছেলেটা জাস্ট এলো না। এইটা ভেবে তখন রোকেয়া, মানে হিউম্যানস অফ পাটুলি বেশ কয়েকজন মিলে এগিয়ে এসে রোকেয়া শিক্ষা কেন্দ্র তৈরি করে। ওরা তো অত কিছু মানে না, জড়িয়ে ধরছে, হ্যাঁ, কেউ পিছন দিয়ে ঝাঁপাচ্ছে, সব খুদে খুদে এটুকুটুকু। আজ থেকে 20 বছর আগে লোকে ভাবতে পারতো না। তো অনলাইন রিলিজ করার আজকাল সব রকম টুলস আছে, রিলিজ করব। কমপ্লেন না করে আমার মনে হয় যা আছে দারুণ একটা সুযোগ, সবার এটা নিয়ে লেগে থাকা উচিত, অধৈর্য না হয়। নমস্কার, আজকের বৈঠকখানার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আড্ডায় আমাদের অতিথি একজন সিঙ্গার এবং সংরাইটার। তিনি বেশ কিছু বছর ধরে নিজের কাজ দিয়ে আমাদের সবার মধ্যে নিজের একটা ছাপ ফেলে গেছেন। এছাড়াও তিনি নিজের কাজের পাশাপাশি, নিজের শিল্পী সত্তার পাশাপাশি একটা এনজিওর সঙ্গে কাজ করেন এবং সমাজের ভালো করার চেষ্টা করেন। তো তার জার্নি সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করব। তাই চলুন আর বকবক না করে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আজকে অতিথি মিস্টার অভিষেক চক্রবর্তী। নমস্কার। নমস্কার। তা অভিষেকদা ভালো আছো? চলছে বলো। তা তোমার গান তো আমরা অনেকেই শুনেছি এবং অনেক তোমার ভক্তবৃন্দ শুনেছে। তো আমরা গানটাই পরে আসবো। আগে আমরা যদি জানতে চাই, গানে আসা কেন? মানে অন্য কিছু তো করতে পারতে, গায়ক কেন? করতেই পারতাম, যেটা যেটা ইচ্ছে করেছে সেটা করেছি। এবার সুতরাং প্রশ্ন আসে যে কেন ইচ্ছা করেছে, এটা হ্যাঁ। জানি না। এটা বোধহয় ভেতরে ছিল। হ্যাঁ, মানে কেউ বোধহয় চেষ্টা করে শিল্পী বোধহয় হওয়া যায় না, ভেতরে একটা ড্রাইভ থাকতে হয়। তারপর ডেফিনেটলি পরিবেশ, প্র্যাকটিস, সুযোগ, অনেক কিছু ম্যাটার করে। কিন্তু শুরুটা হয় কিন্তু একটা ভিতরের ইচ্ছে থেকে। এবার সেটা কেন হয়, এই উত্তর আমার তো জানা নেই। এটা আমারও জানা নেই। হ্যাঁ, এটা সত্যি। আমার বাড়িতে ছোটবেলা থেকে গান বাজনার পরিবেশ ছিল। আমার বাবা মাউথ অর্গান বাজাতেন। আমার মা ইজ আ ক্লাসিক্যালি ট্রেন্ড সিঙ্গার। তো ছোটবেলা থেকে গান শুনেছি। মানে সারাক্ষণই গান চলতো বাড়িতে। যখনই পড়ছি না বা কিছু হচ্ছে না বাড়িতে, তখনই গান চলছে। তো ওই পরিবেশটা ছিল। এবার সেখান থেকেই হয়তো মনে হয়েছে, যেহেতু জেনেটিক্স এ ছিল। আ ছোটবেলা থেকেই গান বাজনার মধ্যেই ছিলাম। দ্যাটস ইট। মানে আলাদা করে কোনোদিন ভাবিনি যে এবার গানটাই করতে হবে। ইট ওয়াজ আ ভেরি, ভেরি স্মুথ ট্রানজিশন। মানে হতে, এটা হতে ভালোবাসা করতে, থেকে আসে ভেতর থেকে। হ্যাঁ, মানে গান শুনতে ভালো লাগতো। এবার একদম ছোটবেলায় যেমন আমরা যেখানে ভাড়া থাকতাম চন্দননগরে, সেখানে নিচে, মানে নিচের তলাতে যারা থাকতেন, ওখানে অনুকূল ঠাকুরের ওই হতো, কীর্তন কীর্তন হতো। টাইপের, হ্যাঁ। তো সেখানে যেতাম। গিয়ে কাকুরা যারা তখন ঢোল বাজাতো, হ্যাঁ। হ্যাঁ? ঢোল, তবলা যারা বাজাতো, তারা বলতো, "বাজাও, বাজাবে?" যেরকম হয়। তো আমিও বাজাতাম। তো তারাও প্রশংসা করতো। এবার ছোটবেলায় কি হয়, কেউ ভালো বললেই খুব ভালো লাগে না? এখনো ছোটবেলায় কেন, এখনো কেউ অল্প কিছু ভালো বললেই ভালো লাগে। তো সেখান থেকে একটা উৎসাহ পাওয়া। জগদ্ধাত্রী পুজোয় গিয়ে ঢাক বাজাতাম। তখন আমি খুব ছোট। ৪-৫ বছর বয়স, হ্যাঁ? চেয়ারের উপর দাঁড়িয়ে বাজাতাম। তো এরম হতে এনকারেজমেন্ট পেতে বুঝতে পারলাম না কখন প্রফেশনালি মিউজিকটার মধ্যে ঢুকে গেলাম। একটা সুন্দর পরিবেশ একজন শিল্পীকে তৈরি করতে খুব সাহায্য করে। ১০০ নিঃসন্দেহে, বার, ১০০ বার। নিঃসন্দেহে। তো পেশা হিসাবে যখন গান শুরু করছো, এটা কোন সাল তাও? দেখো, পেশা হিসেবে আমি গান শুরু করেছি বলাটা ডিফিকাল্ট। রাদার আমি এইভাবে বলি, আমি অনেকদিন আগে থেকেই অনুষ্ঠান করি। আ বিজ্ঞাপনের গান লিখি, আ ছবির জন্যে গান লিখেছি, করেছি। যার জন্যে তখন থেকেই কিন্তু ওটা আমার সেকেন্ড, তখন আমি চাকরি করতাম। সুতরাং রোজগারের জায়গা তখন আমার ২ টো। একটা চাকরি আর একটা গান বাজনা। ২০১৮ তে এসে আমি বুঝতে পারি যে না, এবার আমাকে একটা ডিসিশন নিতে হবে। কারণ চাকরির একটা সিনিয়রিটি হুম, হচ্ছিল। হুম।
ওটা আমি মন দিয়েই করতাম। এবং গান বাজানোর তখন প্রেশার বাড়ছে অলরেডি। কিছু, কিছু লোক চিনতে পারছে, কাজ আসছে। তো আমি বুঝতে পারলাম দুটোকে আর ব্যালেন্স করা যাবে না। এবার যেকোনো একটাকে বেছে নিতে হবে। তো ২০১৮ তে ১০ বছর আমি চাকরি করার পরে চাকরিটা ফাইনালি ছাড়ি। কোথায় চাকরি করতে তুমি, মানে কর্পোরেট বা হ্যাঁ, গভর্নমেন্ট? আমি ম্যাকনালি ভারত বলে একটা জার্মান আচ্ছা, জার্মান কোম্পানি which was later taken over by ম্যাকনালি ভারত। সেরকম একটা কোম্পানিতে চাকরি করতাম। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আচ্ছা। মানে কোয়ালিফিকেশন ওয়াইজ। তো এই ১৮ তে গিয়ে আমি ডিসাইড করি যে না আর নয়। চাকরিটা ছাড়া দরকার। পুরোপুরি গান বাজনাটা করব। তো তো সেইভাবে ধরতে গেলে তুমি ২০১৮ ধরতে পারো। ১৮। হুম। কিন্তু তুমি তার আগে স্টেজ করছো ২০০৮-৯ থেকে। আরো বা আগে। আমি স্টেজ করছি ২০০২-৩ থেকে। বাহ! অনেক দিনের হ্যাঁ, এক্সপেরিয়েন্স তোমার। হ্যাঁ, হ্যাঁ। বাহ! তখন আমি স্কুলে পড়ি স্কুল, obviously হ্যাঁ। কলেজ। যাই হোক, তো ২০১৮ থেকে তুমি ছেড়ে দিলে তোমার চাকরি এবং হ্যাঁ, পেশায় আসলে। হ্যাঁ। পেশায় আসার পর কি ধরনের চ্যালেঞ্জেস তুমি ফেস করছো? রোজগারের চ্যালেঞ্জ? আর হ্যাঁ, কোনো চ্যালেঞ্জ নেই। জানি সেটা এটা আসলে কি দর্শকদেরও। হয় হ্যাঁ, হ্যাঁ, ১০ বছর না রোজগারের চ্যালেঞ্জ ওইভাবে বলাটা ভুল। আমি কাউকে ডিমোটিভেট করতে হ্যাঁ, চাই না। ওইজন্যই দর্শকরা জানতে পারবে, মানে যারা সিঙ্গার উঠে আসছে, তুমি আমি জানি আমাদের কষ্টটা কি। বাট তারা যারা শিখছে, যারা দর্শক আসছে এবং ভাবছেন যে চাকরি ছেড়ে কাজ করবেন, অবশ্যই করুন। বাট চ্যালেঞ্জটা জানাটা খুব জরুরি। হ্যাঁ, না দেখো আমার কি হয়েছিল ১০ বছর আমি একটা এমএনসিতে একটা জার্মান কোম্পানিতে চাকরি করেছি। এবং ওই যে বললাম চাকরিটাও আমি ভালো করেই করতাম। যার জন্য মাসের শেষে একটা ভালো টাকা মাইনে পেতাম। তখন আমার বিয়ে হয়ে গেছে। অনেকগুলো এগুলো বলা দরকার। এগুলো সবার জানা দরকার। তখন আমার ইএমআই চলে। বাড়ি গাড়ির ইএমআই চলে। একটা ভালো পরিমাণ একটা ফিন্যান্সিয়াল লায়াবিলিটি আমার তখন রয়েছে। এবং আমি যখন রেজিগনেশনটা জমা করছি যেদিনকে, সেদিনকে কিন্তু আমি চিঠিটা জমা দিতে, দিতে এটাই ভাবছি যে এই নোটিস পিরিয়ডটা শেষ হয়ে গেলে তার পরের মাস থেকে আর কোনো টাকা ঢুকবে না অ্যাকাউন্টে। আমার একটা বিশ্বাস ছিল যে বিশ্বাস নয় এটা তুমি বলতে পারো আমার নিজের প্রতি একটা কনফিডেন্স বলতে পারো বা একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া বলতে পারো যে আমার আমার অনেক কিছু নিয়েই বেশ গর্ব ছিল যে আমি এটা পারি, সেটা পারি, হ্যাঁ? যেগুলো পারি না আমি সেটাও যেমন জানি। আমি কি, কি পারি সেটাও আমি আমার ক্ল্যারিটি খুব ভালো এই বিষয়টা নিয়ে। তো আমি আমার সেটা নিয়ে একটা মোটামুটি একটা শ্লাঘা ছিল যে আমি তো এটা পারতি ভিডিও এডিট করতে পারি, ক্যামেরা একটু আধটু বুঝতে পারি। তো আমি তখন রিয়ালাইজ করলাম যে আমি যে এত যে বলি যে পারি, 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 পারি। এবার আদৌ কি পারি? যদি পারি তাহলে তো আমার ওটা দিয়ে রোজগার করতে পারা উচিত। তাই না? আমি যদি মনে করি যে আমি গান লিখতে পারি, সুর করতে পারি, অ্যারেঞ্জ করতে পারি, এদিকে ভিডিওর কাজ করতে পারি। তো নিজেকে পারি, পারি বলাটা তো কোনো পারা নয়। পারা তো তখন প্রমাণ হবে যখন আমি সেগুলো করে আমি আমার পেট চালাতে পারবো, সংসার চালাতে পারবো। তো একটা ভয় ছিল যে ধুম করে অতগুলো টাকা মাসের শেষে আসা বন্ধ হয়ে যাবে। আ এবং সেখানে তখন আমি আমার বউয়ের সাথে obviously আলোচনা করি। কারণ আমার লাইফস্টাইলটা তখন আমার একার নয়। আমার তখন বিয়ে হয়ে গেছে। তো আমি ওকে বললাম যে, "দেখ একটা জাম্প আমাকে নিতে হবে। হয় আমাকে আজকে নিতে হবে, আর না হলে আমি সারা জীবন আর নিতে পারব না। কারণ তারপরে পরিবার বড় হয়, যত দিন যায় লায়াবিলিটি বাড়ে। বাড়তে থাকে। আমি বললাম, দেখ এটাই কিন্তু হয়তো আমার মানে শেষ সুযোগ, লাস্ট সুযোগ। এরপর আমি আর পারব না।" তো শি ইজ ভেরি সাপোর্টিভ। আমাকে বলল, "হ্যাঁ, হ্যাঁ, তুই তোর যা মনে হচ্ছে তুই কর। চিন্তা করিস না। এটা যা হবে দেখা যাবে।" তখন আমি দুম করে অত টাকার একটা চাকরি ছেড়ে দিই এবং তার সঙ্গে আমি যেটা করেছিলাম এটা কেউ ভুল বুঝবেন না। আমার চ্যালেঞ্জটা আরো অনেক বেশি তার কারণ আমি কিন্তু শুধু নিজের গান করি। হ্যাঁ, আমি কিন্তু হিন্দি আর নিজের বাংলা গান। আমি হিন্দি গান করি না। ইংরেজি গান করতে খুব ইচ্ছা করে। কিন্তু আমি করি না। আমি শুধুমাত্র নিজের বাংলা গান করি। মানে একটা অনুষ্ঠানে যদি আমি ২০ টা গান করি, সেখানে হয়তো ৪ টে বা ৫ টা অন্য কারোর গান। হয়তো কোনো বিখ্যাত কবি সুমনের গান হলো বা একটা রবীন্দ্রসঙ্গীত হলো। তাছাড়া ১৬ টা গান 80% কিন্তু আমি নিজের গান করি। যার জন্য বিশাল আমার বড় চ্যালেঞ্জ। হ্যাঁ? এটা বিশাল বড় চ্যালেঞ্জিং। হ্যাঁ, হ্যাঁ, হুম। প্রচন্ড, প্রচন্ড। যার জন্যে এইটা দিয়ে যে আমি রোজগার করব, এটা দিয়ে আমার লাইফস্টাইলটা মেইনটেইন করব, এটা কিন্তু আমি কোনদিনই এক্সপেক্ট করিনি। যার জন্যে আমি চাকরিটা ছেড়ে আমি বুঝেছিলাম যে নিজের গান করে কিন্তু আমি বাড়ি গাড়ির ইএমআই দিতে পারব না এবং আমি এটা লাইফস্টাইল মেইনটেইন করার চেষ্টা করি। সেটাও কিন্তু আমার কাছে খুব প্রিয়। আমার একটা বেসিক বিলাস, একটা বেসিক কমফোর্ট এটা কিন্তু আমার কাছে খুব ইম্পোর্টেন্ট। তো আমি কিন্তু রাতারাতি আমি এটাও পারতাম না যে একদম সব ছেড়ে ছুড়ে একটা মাসে ৳১০,০০০ রোজগার, একটা লাইফস্টাইল সেটাতে আসতে। সুতরাং আমার একটা সেকেন্ডারি রোজগারের উপায় দরকার ছিল। তখন যেহেতু আমি ভিডিও বানাতে পারতাম আগের থেকেই। আর তখন অলরেডি আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম 'জোনাকি' বলে যেটা সারা পৃথিবীতে অনেক পুরস্কার পেয়েছিল। আমাদের আমার we were almost at the verge of এটা ২০২০ তে আমরা ফ্রান্সের ২ টো ফেস্টিভাল ক্র্যাক করেছিলাম। কানসে আমরা কোয়ালিফায়ার্স ও ক্র্যাক করেছিলাম। ওয়াও!
কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 2020 ওই প্যান্ডেমিকের জন্য হ্যাঁ। কান্স হলোই না, পোস্টপোন হ্যাঁ। করে দিল। ১ম এ বলল যে আমরা চেষ্টা করছি, আমাকে যে মেইল এলো যে ডিজিটালি করার, অনলাইন করার, আবার তারপরে সেটাও আর হয়নি। তো আমার সেই সব জায়গাগুলো ছিল। তো তখন আমি ছোট্ট একটা কোম্পানি তৈরি করি আমারই নামে, যেখানে আমরা মিউজিক ভিডিও, কর্পোরেট ভিডিও এই সমস্ত কাজকর্ম করি। সুতরাং এটা যারাই ধরো এই ধরনের ডিসিশন যদি কেউ নিতে চায়, আবেগপ্রবণ হয়ে যেন কেউ না নেয়। এটা আমি প্রত্যেককেই বলি। এটা আমিও বলি। হ্যাঁ, যে এই দুম কারণেই করে প্রশ্নটা করলাম। হ্যাঁ, দুম করে এটা ছেড়ে দিলাম। এবার তারপরে আমি আর আমার যদি এবার কারোর বাবা যদি কোটি, কোটি টাকা থাকে তাহলে সে করতেই পারে, করুক। কিন্তু আমার যেমন ছিল না। হুম? আমি যখন চাকরি ছেড়েছি আমার মানে হয়তো ৳১০,০০০ সেভিংস, তাছাড়া কোনো সেভিংস নেই। সুতরাং আমাকে আমার রোজগারের জায়গাটা মেইনটেইন করে করতে হবে। সুতরাং যদি এরকম কেউ ভাবে যে চাকরি ছেড়ে গান বাজনা বা যেকোনো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসবে, ইট ইস ভেরি ইম্পোর্টেন্ট যে সে যেন তার রোজগারের জায়গাটা একটা ঠিক করে নেয়। সে যদি গান দিয়ে রোজগার করে করুক না। আমার বন্ধু-বান্ধব তারা লাখ, লাখ টাকা রোজগার করছে গান বাজনা করে। করুক, তাতে কিন্তু রোজগারটা করতে হবে। এইটা খুব, খুব গুরুত্বপূর্ণ। আমি আমার সব দায়িত্ব থেকে গা ভাসিয়ে দিয়ে আমি শুধু ওই ক্রিয়েটিভ জগতে ভেসে বেড়াচ্ছি। এদিকে আমার পরিবারের মানুষগুলো কষ্ট পাচ্ছে। আমি এটাও হতে দেখেছি। অনেক বন্ধুই আমার পরিচিত অনেকেই এটা করে। এটা আমার মনে হয় প্রচন্ড মানে এটা প্রচন্ড দায়িত্ব সেলফিশ জ্ঞানহীনতা। ব্যাপার যে পরিবার তোমার সঙ্গে থেকেছে, তুমি তাদের কথা একদমই ভাবলে না। হ্যাঁ, এটা ১০০ এটা বার, আমার মনে ১০০ হয়। বার, মানে ১০০ বার। তুমি আমরা দুজনই সেম ধরনের রিস্ক নিয়ে যাচ্ছি। হ্যাঁ। শিল্পী হিসেবে আমাদের সবার বা আমাদের টিমে যারা আছে সবারই এখানে দিনের শেষে রোজগারটা ভাবতে হয়। হুম, হুম। কিন্তু আজকে যদি আমরা নিজেদের পরিবারকে পুরোপুরি ছেড়ে দিই, যে মানুষগুলো আমাদের সঙ্গে থেকেছে এতদিন, বা দিনের শেষে তারাই আমাদের হয়তো কাছের মানুষ, আমার এটা খুব বাজেভাবে একটা সেলফিশ। আর এটাকে প্রচণ্ড বেশি প্যাম্পার করা হয়, অনেক লোক করে যে তুই তো একটা শিল্পী, তার মানে তুই নিজের জগতে থাকবি, তোর বয়ে গেছে। এটা নয় ব্যাপারটা। না, না, মানে না, না, দিনের শেষে একেবারেই আমরা নয়। একটা মানুষ, একটা শরীরে থাকি আমরা। একেবারেই নয়। দেখো আমি ২ রকম শিল্পী দেখেছি। আমি আমার সৌভাগ্য হয়েছে কলকাতার তাবড়, তাবড় শিল্পীদের সাথে ব্যক্তিগত স্তরে আলোচনা করার। এবং আমি তাদের প্রত্যেককেই স্টাডি করেছি। ২ রকম শিল্পী হয়। এক হচ্ছে তুমি যেটা বললে, যারা একদম ওই নিজেরই পৃথিবীতে থাকে। তারা আ কোনো কমিটমেন্ট লেভেল নেই। না। তারা তোমার মানে এরকম আমার সাথে হয়েছে যে শুট হবে, তার ৬:০০ র সময় আসার কথা। সে সু তার ১ ঘন্টার একটা ধরো শুট আছে। সে ঢুকছে স্টুডিওতে, আমাকে ৭:৩০ র সময় উঠে ফোন করে বলছে, "আমি না ঘুমিয়ে পড়েছিলাম।" সে স্টুডিওতে ঢুকলো ৯:৩০ র সময়। তো এবং তারা এটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, আরে আমি তো আমি তো শিল্পী। শিল্পী। হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ। শিল্পী তো অমিতাভ বচ্চনও। হ্যাঁ, তো ওইজন্য আমি তাদের সাথে আর কাজ করি না। তারা শিল্পী ওই যে টেনে বলে, তো তারা যারা কাজ করবে, করবে। আমি তাদের সাথে কাজ করি না। আমার কাছে পাংচুয়ালিটি খুব ইম্পোর্টেন্ট। আমার কাছে কমিটমেন্ট ইস ভেরি ইম্পোর্টেন্ট। সুতরাং আবার আমি এরকমও দেখেছি, এবার যারা কিন্তু ধরো আমি যে আমি রূপমদার কথা বলি। সবাই রূপমদাকে রূপমদার ওই চুল ঝাঁকানো দেখে, কালো জামা পরে দেখে, লাফাচ্ছে স্টেজের উপর এইটা দেখে। রূপমদার থেকে না ১,০০,০০,০০০ জিনিস শেখার আছে। রূপমদার ডিসিপ্লিন, রূপমদার কমিটমেন্ট, রূপমদার টাইম ম্যানেজমেন্ট, রূপমদার মানুষজনদের সাথে আ যোগাযোগ রাখা, যার সাথে যতটা যোগাযোগ রাখার দরকার তার সাথে ঠিক ততটাই যোগাযোগ রাখবে। সুতরাং মানে এইটাও একটা আছে। যেমন আগে আমরা শুনতাম না হিন্দি সিনেমাতে একটা ছিল রাজেশ খান্না ঘরানা, আরেকটা হ্যাঁ, ছিল অমিতাভ বচ্চন হ্যাঁ, ঘরানা। অমিতাভ বচ্চন শুটের ০.৫ ঘন্টা আগে এসে বসে থাকতো, হ্যাঁ, যেমন আজকে আমি হ্যাঁ, এসে হ্যাঁ, বসেছিলাম। আর রাজেশ খান্না শুটের মানে টাইম মানে সবাই বসে আছে হাঁ করে, রাজেশ খান্না ৬ ঘন্টা ৭ ঘন্টা পরে শুটে ঢুকতেন। হ্যাঁ। এবার কে বড় শিল্পী সেটা নিয়ে তর্ক করার বা আলোচনা করার আমাদের দরকার নেই। কিন্তু আমাদের কলকাতার ইন্ডাস্ট্রিতেও এই ২ রকমই শিল্পীই আছে। আগে এই আমি তো শিল্পী এদের সংখ্যাটা কিন্তু বেশি ছিল। যত দিন যাচ্ছে তত কিন্তু এটা একটা ভালো দিক যে মানুষ প্রফেশনাল হচ্ছে। হ্যাঁ। টাইমে আসার চেষ্টা করছে, নিজের কমিটমেন্টস রাখছে। আমি আশাবাদী যে আমি তো শিল্পী বলে যে যারা মানে নেশা ভাঙ করে পড়ে থাকে এবং বলে যে ভাই এবং তারা খুব গাঁজাটা না খেলে আমার ভিকটিম কার্ড প্লে করে। হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ, কাজই দিচ্ছে হ্যাঁ, না। এই সৌম্য যেদিনকে এখানে এসেছিল, হ্যাঁ, এই সেম টপিকটা সৌম্য তুলেছিল। যে সৌম্য এটা বলছিল যে এরকম ইনডিরেক্টলি যে অনেক সময় কোনো কাজ কেউ রেফার করছে কাউকে, তো সে আউটপুট দিতে পারছে না। হুম। এটা খুব মানে হ্যাঁ, হ্যাঁ, এটা খুব হয়েছে তো, বাজে জিনিস। হয়েছে মানে তো। আমি তোমায় বলছি শোনো, যারা বলে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা বলে যে কাজ নেই, কাজ নেই, সম্পূর্ণ বাজে কথা বলে। প্রচুর কাজ আছে। আমি তোমাকে বলছি, আমি শোনো সকাল থেকে উঠে একটি ছেলে টানা ১.৫ মাস আমাকে গুড মর্নিং স্যার পাঠিয়ে গেছে। Facebook থেকে, আমার Facebook এ আমার নম্বর দেওয়া থাকে। আমি নাম করছি না। তো আমি তাকে ১ম বার যখন গুড মর্নিং স্যার বলেছি, আমি লিখেছি হাই, হ্যালো। আমি তখন বলছি, "দাদা স্যার আপনার সাথে কাজ করতে চাই।" আমি বলি, "ঠিক আছে, কাজ তো আমি ক্যামেরা করি, কাজ করতে।" আমি বলি, "ঠিক আছে, কাজ তো থাকতে হবে আমার কাছে তোমায় দেওয়ার জন্যে, কাজ এলে আমি বলব।"
1.5 মাস ধরে গুড মর্নিং স্যার করে গেছে। আমি তোমাকে দেখাবো এটা হয়ে গেলে। নিয়ে আমার হঠাৎ একদিন মনে পড়লো আমার একটা ক্যামেরা দরকার ছিল। আমার হঠাৎ একদিন মনে পড়লো যে আরে ওই ছেলেটি তো বলেছিল কাজ করতে চাই। কাজ করতে চায়। আমি ওকে মেসেজ করলাম যে এরকম শনিবার 11টার সময় চলে আসবে, আমার একটা শ্যুট আছে দরকার। ঠিক আছে স্যার, খুব ভালো হলো, লোকেশনটা যদি একটু পাঠিয়ে দেন। লোকেশন পাঠালাম, ছেলেটা জাস্ট এলো না। আমি হ্যাঁ, তোমায় বলছি এই সংখ্যাটা বেশি। হ্যাঁ। এবং কি জানো তো, তারপর থেকে তারপরে আমি যখন কিচ্ছু বলিনি, আমি 3 দিন পরে মেসেজ করেছি যে তুমি আবার, আমি যখন গুড মর্নিং পাঠিয়েছি, আমি তুমি আবার তো পাঠিয়েছে ম্যান হ্যাঁ, তারপরে আবার পাঠিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর আমি তুমি তো এলে না, তোমাকে তো আমি আসতে বলেছিলাম। ও দাদা, আমি না একদম ভুলে গেছি, তুমি তো আর কিছু বললে না। আর কি হ্যাঁ, বলবে? আর কি বলবো? এবার গাড়ি পাঠাতে হতো আরকি ওকে আনার জন্যে। তো এটার কিন্তু একটা বিরাট সংখ্যা আছে। আমি আমিও তোমাকে প্রচুর ভুগেছি, বলছি। প্রচুর মানে ভুগেছি। কাজ নেইটা ভুল কথা। মানুষ মানে আমাদের এখানকার কলকাতার লোকজন, মানে কলকাতা বলে না, মানে আমি যে সার্কেলটা চিনি ওয়েস্ট বেঙ্গলে, মানুষ না কাজের প্রতি খুব একটা সিনসিয়ার নয়। একদম। সিরিয়াস নয়। মুখে বলে কাজ নেই দাদা, সুযোগ চাই, সুযোগ চাই। আমি কতজনকে জানো বলেছি তুমি ঠিক আছে, তুমি এসো, তুমি অডিশন টেপ পাঠাও। এরা হচ্ছে ওই বলে যে সুযোগ নেই, খুব স্ট্রাগল করেছি, কাঁচকলা করেছি। কেউ কিছু স্ট্রাগল করে না। একটা স্ট্রাগল একটা মানুষ তখন বলবে যখন সে দিনে 10 ঘন্টা তার আর্টটা নিয়ে প্র্যাকটিস করবে, একদম। এবং বাকি 4 ঘন্টা দিনে সে গিয়ে অ্যাপ্রোচ করবে যারা যারা কাজ দিতে পারে, তাদের দরজার সামনে বসে থাকবে। তারপরে যদি ও 1.5 বছর পরেও কাজ না পায়, তখন সে বলবে আমি 1.5 বছর স্ট্রাগল করেছি। মনোজ বাজপাই, পঙ্কজ ত্রিপাঠী স্ট্রাগল করেছি বলে তো সবার শুনে শুনে বলছে স্ট্রাগল করেছি। কেউ স্ট্রাগল করে না। আরে আমি তোমায় বলছি, দুপুর 2টোর সময় ঘুম থেকে ওঠে। দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠে দাঁত ফাত মেজে খেতে বসে বিকেল 4টের সময়, 5:30টার সময় খেয়ে দিয়ে ওঠে, এদিক ওদিক ঘুরে সন্ধ্যেবেলা শো করতে যায় কোনো একটা ক্যাফে বা পাবে, 1000 টাকা 1500 টাকা পেমেন্ট, রাত্রিবেলা মদ ফদকে বাড়ি ফিরে 3টের সময় ঘুমাতে যায়, পরের দিন আবার দুপুরবেলা ওঠে, নিয়ে বলে আমি স্ট্রাগল করেছি। কিসের স্ট্রাগল? নিজেকে ভাবাতে ভালোবাসে। আমি এক্স্যাক্টলি। কিছুদিন আগে সোনু নিগম স্যারের একটা পডকাস্ট ইন্টারভিউ দেখছিলাম। আপনি দেখে থাকবেন নিশ্চয়ই, বিহার বৈশাখ ওখানে। তো উনি বলছিলেন কিভাবে স্টার্টিং এ উনি জাস্ট একটা জায়গায় শুধু দাঁড়িয়ে আছেন একটা টেক নেওয়ার জন্য। যে একবার যদি ওনাকে মিউজিরে নোটিস করে যে উনি সোনু নিগম, ঠিক আছে? তো ওটা সোনু নিগম স্যারও বলছেন যে তোমার কাজ করতে গেলে ওই সোনু নিগম বলছেন চাবানা পড়তা है। অরিজিৎ সিংকে নিয়ে উদাহরণ দিচ্ছেন যে অরিজিৎ সিং কিভাবে স্যার কিভাবে অরিজিৎ সিং আসলো, প্রীতমের সঙ্গে কাজ করলেন, তারপরে উনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন, অনেক মিক্সিং করতেন, অনেক কাজ করতেন, তারপরে কাজ করেছেন। তো সিঙ্গার হিসেবে তুমিও অরিজিৎ সিং জানো, আমিও জানি। এবং এটা বাকিদের জন বলি, বাকি সবাই বলে হ্যাঁ করবো করবো করবো, ঠিক আছে? খুব কমজন কথা রাখে, ঠিক আছে? মানে সুযোগ থেকে মনে পড়লো যদি সৌম্যর সঙ্গে যখন কাজ হচ্ছিল, তখন আমরা অনেকের সাথে কাজ করার কথা বলেছিলাম এবং সৌম্য অনেকে রেফার করেছিল, মানে ভালোবেসে, মানে সৌম্য কাজ করছে দায়িত্ব নিয়ে। তো যাই হোক, এক্সপিরিয়েন্স করে ভালো মতো হয়নি ওখানে দাঁড়িয়ে। তখন ওটা থেকেই সৌম্য আমাদের এখানে বলছিল, তার কথাটা তুললাম। তো এই যে কথা তুমি বললে, এই ২ ধরনের শিল্পী, আমাদের মনে হয় এই ১ম যে শিল্পীটা তুমি বললে, যারা এই শিল্পটাকে সিরিয়াসলি নেয় না এবং ভিকটিম কার্ড প্লে করতে থাকে, তাদের না, জন্য না। এরা কিন্তু শিল্পটাকে সিরিয়াসলি নেয়। আমি হ্যাঁ, বলছি না এরা ট্যালেন্টেড নয়। না সেই হিসেবে আমি বলছি না। আমি মানে প্রফেশনালিজম, কমিটমেন্টটা কমিটমেন্ট কমিটমেন্টটা সিরিয়াসলি সিরিয়াসলি নেয় না। নেয় সরি, না। আমার ওয়ার্ডটা ভুল ছিল। হুম, তারা ঠিক কমিটমেন্ট দিতে পারে না। হুম, তো ওদের জন্য কি হয়, আমাদের মতো যারা ধরে নাও দায়িত্ববান নিয়ে কাজ করছি, বা আমি যখন কাউকে একটা অ্যাপ্রোচ করছি, তখন একটা ডাউট তৈরি হয়ে যায়। হুম। আসবে তো? ঠিক, 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 মানে ঠিক। হয়তো সে এটা ওর থেকে আমার থেকেও বেশি দায়িত্ববান, বা ডাউট থাকে সে আসবে তো? টাইমটা একটু আগে বলে দিই, টেস্ট করে ঠিক, দেখি, ঠিক, ঠিক আছে? ঠিক। মানে এটা হয়। এখন জিনিসটা মানে আগে একটা টাইম ছিল, আমি যেহেতু পাংচুয়াল, আমি লোককে ডট টাইম দিতাম। হুম। আমার টিমের লোকজন আমাকে বুঝিয়েছে ডট টাইম দিবি না, ০.৫ ঘন্টা আগে না, বলবি। এটা আমার আমার সাথেও হয়। এবং কি দেখো সমস্যা হয়! এটা আমার সাথে খুব বেশি হ্যাঁ, কিসে হয় জানো তো? কোনো অনুষ্ঠান দেখতে হ্যাঁ, গেলে। আমি ধরো আমি আমার এক বন্ধুরই অনুষ্ঠান দেখতে গেছি। আমি কলকাতা মানে আজ অবধি আমি কোনো ইভেন্টে আমি যাইনি যেটার টিকেটে যে টাইম লেখা আছে সেই টাইমে শুরু হয়েছে। হ্যাঁ, মানে ওরা ধরেই নেয় যে আমি যদি ৬টা লিখি সবাই তো ৭টায় আসবে। এটা করতে, করতে এমন একটা সাইকেল তৈরি হয়ে গেছে যে অডিয়েন্সও এখন ধরে নেয় ৬টা লেখা আছে মানে ৭টায় শুরু হবে। মানে ডিম আগে না মুরগি আগের মতো হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ। আমি আমার এক বন্ধুর অনুষ্ঠানে গেছি, তার টিকেটে লেখা আছে ৪টে। আমি পৌঁছেছি, তখন আমি চাকরি করি। অফিস থেকে আমি গেছি। হাফ ডে নিয়ে ফিরে গেছি। আমি পৌঁছেছি তখন ৪:৩০ পৌনে ৫টা। আমি অলরেডি ভয়তে যাচ্ছি যে মিস করলাম ১ম আধা ঘন্টা ৪০ মিনিট। আমি গিয়ে দেখি সে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে, সাউন্ড চেক করছে। আমি বলছি, "কিরে?" বললো, "আরে তুই চলে এসেছিস জানো, তুই ৪টে লিখেছিস তো টিকিটে। তুই লিখেছিস কেন?" যার জন্যে দেখো যা খারাপ, খারাপ মানে আমি মানুষগুলো বলছি না। খারাপ স্বভাব, খারাপ থাকবে। খারাপকে
খারাপটাকে একদম জিরো আউট না করা গেলেও কমিয়ে ফেলার একটাই উপায়, ভালো স্বভাবগুলো বেশি করে প্র্যাকটিস একদম করতে আমরা হবে। ভালো স্বভাব প্র্যাকটিস করা শুরু করি, যার খুব জন্য ভালো হবে। আমি আজ অবধি যে কটা অনুষ্ঠান করেছি বা যে কটা অনুষ্ঠানের সাথে যুক্ত থেকেছি, আমি ১ মিনিট দেরিতে শুরু করি না। যারা আমার অনুষ্ঠান দেখতে আসে বা যারা আমার সহশিল্পী, যারা আমার সাথে গান বা বাজান, তারা প্রত্যেকে জানে। যদি আমি ৬টা বলি, ৬টা বাজতে ৫ এর সময় তুমি আমাকে আর কোথাও দেখতে পাবে না। এটা আমি দেখবে আমরাও দেখি। স্টেজের পাশে দাঁড়িয়ে আছি। কাঁটা ৬টা বাজবে, আমি স্টেজে পা রাখবো। একমাত্র আমরা লাস্ট একটা অনুষ্ঠান করলাম ত্রিগুণা সেনে। একটা বড় করে আমরা অনেকজন ১১ জন মিলে একটা অনুষ্ঠান করেছিলাম। ওখানে একটা ম্যাসিভ টেকনিক্যাল ফেইলিউর হয়েছিল। যার জন্য আমরা প্রায় ৪০ মিনিট দেরিতে ওটা শুরু করেছিলাম। এছাড়া আমি আজ অবধি আমার অনুষ্ঠান ১ মিনিট দেরিতে শুরু করি না। এটা খুব ভালো, খুব ভালো। এটা মানে এই অভ্যাসটা রাখা উচিত। এই অভ্যাসটা থাকলে না, পেশাদারিত্ব থাকলে কাজ অনেক ভালো হতে থাকবে। তো অভিষেক দা একটু তোমার কথাটা কাটছি, কিছু মনে করো না। হুম। আমাদের কোভিড হিট করে ২০২০ তে, তখন আমাদের ইভেন্ট টিভেন্ট সব বন্ধ হয়ে যায় সব। ওই টাইমটা কিভাবে তুমি সার্ভাইভ করলে? বা ওই টাইমটা তুমি কি ইভেন্টের মানে সিঙ্গার, তো তোমার তো মানে স্টেজে উঠে দর্শকদের ওই ভালোবাসাটা নেওয়া, এটা তো একটা অ্যাডিকশনের মতো, রাইট? রক্তে থাকে। তো ওটা কিভাবে তুমি মিস করছিলে? যদি এটা নিয়ে একটু বলো। দেখো ১ম যে ফার্স্ট ওয়েভ এর যে ফেজটা ছিল না, ওই সময় আমি কিচ্ছু মিস-টিস করিনি। হ্যাঁ? ওই সময় আমি শুধু ভয় পেয়েছি আমরা। সত্যি কথা বলতে। তখন মাথায় অনুষ্ঠান করব কিছু নেই। তখন দুটোই চিন্তা যে আমাকে বেঁচে থাকতে হবে। আর হচ্ছে আমার খেতে পেতে হবে। এছাড়া কারো কোনো চিন্তা আমার মাথায় আসেনি। আমায় গান লিখতে হবে, হ্যাঁ? আহারে কতদিন স্টেজে উঠিনি, নাথিং। বেঁচে থাকলে আবার স্টেজে উঠবো। আমাকে জাস্ট বেঁচে থাকতে হবে। এবং যদি তখন সবার মতো আ আমিও ভাবছিলাম যে যদি অক্সিজেনের দরকার পড়ে কোথা থেকে জোগাড় করবো এই সেই। একদম ফার্স্ট ওয়েভে ওসব কিচ্ছু হয়নি। তারপরে যখন সেকেন্ড ওয়েভ হিট করলো তখন তুলনামূলকভাবে আস্তে তখন ইনফ্রাস্ট্রাকচার সরকার তৈরি করেছে। অনেক প্রাইভেট হসপিটালে ইয়ে হচ্ছে। তখন আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। কারণ আ আ আমি অনেক কিছু ওই সময়টা অনেক সময় ছিল সেই সময় আমাদের হাতে। নিজেদের সাথে সময় কাটানোর মতো করে। আমরা তো মানে আমার যা schedule থাকে আমি মানে দম ফেলার সময় পাই না। সেখানে ওই একটা বড় স্প্যান ছিল যেখানে মানে বাধ্যতামূলকভাবে আমাকে নিজের সাথে সময় কাটাতে আমার হচ্ছিল এবং আমি সেটা খুব ভালোবাসি করতে। তো সেই সুযোগটা আমি পেয়েছিলাম। কিন্তু আমার তখন বই পড়ছিলাম ইয়ে করছিলাম। কিন্তু আমার বারবার মনে হচ্ছিল আমি আরো এটাকে ইউজ করতে পারতাম। যার জন্যে যে মুহূর্তে ফার্স্ট লকডাউনটা উঠলো, আমি সবার আগে তার আগে আমি শুধু গিটার বাজিয়ে গান গাইতাম এবং আমার বাড়িতে কোনো রেকর্ডিং এর সেটআপ ছিল না। আমি রিয়ালাইজ করলাম যে এই লকডাউন আবার হবে এবং আমি আবার ওই বোকার মতো বাড়িতে বসে থাকা মানে আবার আমি সময় নষ্ট করব। তো আমি ১ম দি ফার্স্ট থিং আই ডিড ওয়াজ আমি দোকানে যাই, গিয়ে আমি একটা কিবোর্ড কিনি। আমি সাউন্ড রেকর্ডিং এর সাউন্ড কার্ড, মাইক্রোফোন এই সমস্ত কিনি করে আমি বাড়িতে একটা সেটআপ তৈরি করি। যে এই সময়টাতে আমার নষ্ট না হয়। তখন আমি লকডাউনে কিন্তু আমি কিবোর্ড বাজানো শিখি। কিবোর্ড তার আগে আমি বাজাতে পারতাম না। আমি রেকর্ডিং করা শিখি নিজে আমার হোম স্টুডিওটাতে। তারপরে there was no looking back মানে লকডাউন যখন শেষ হয়েছে তখন মানে লকডাউন শুরু হয়েছে আমি শুধু মানে কিবোর্ড বাজাতে পারি না, পিয়ানো বাজাতে পারি না। লকডাউন শেষ হয়েছে যখন আমি ১ম শো করলাম সেটা আমি শুধুমাত্র পিয়ানো নিয়ে শো করলাম। ওয়াও! এবং আমি রেকর্ডিং কি করে করে বাড়িতে হ্যাঁ, সেগুলো শিখলাম। সুতরাং আমি পুরো ইউজ করেছি লকডাউন। ১ম ওই ইয়েটা ছাড়া। হ্যাঁ? ওই সময় শুধু খুব ভয় লাগছিল। খুব চারিদিক থেকে খারাপ খবর আসছিল। হ্যাঁ। স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে শুধু মৃত্যু বেড়ে যাচ্ছে, মৃত্যুর পাহাড় হচ্ছে। কত আপনজনকে হারিয়েছি আমরা সবাই। খুব খারাপ, খুব হ্যাঁ। খারাপ। যাই হোক, দুঃখের কথাগুলো ভেবে লাভ নেই। আমরা আনন্দে ফিরে আসি। তো তুমি একটু আগে বললে যে তুমি গানের পাশাপাশি মিউজিক ভিডিও বানাও এবং তার একটা ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিও হয়তো তুমি চালাচ্ছ। এটা কখন শুরু হলো? আর এটা কিভাবে মাথায় ওই আসলো? চাকরি যখন ছাড়লাম, আমি ১৮ যখন তেই? হ্যাঁ, ২০১৮ তে যখন চাকরি ছাড়লাম, ওই যে বললাম না যে আমি বুঝতে পারতাম যে আমাকে যদি শুধু গান গেয়ে রোজগার মানে সংসার চালাতে হয়, তাহলে নয় আমাকে আ পপুলার গান গাইতে হবে, হ্যাঁ? নয় ফোক গাইতে হবে। কারণ আমাদের এখানে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে ৩ রকম গান প্রধানত চলে। এর বাইরে চলে না আমি বলছি না। প্রধানত ৩ রকম গান চলে। একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, একটা হচ্ছে ফোক লোকসঙ্গীত, আর একটা হচ্ছে বলিউড। হ্যাঁ? মানে তুমি যদি হিন্দি গান গাও তাহলে হিন্দি সিনেমার গান, তাহলে তুমি সংসার চালাতে পারবে। মাসে তুমি আ কলকাতাতে যদি থাকো এবং তুমি যদি হিন্দি গান গাওয়াতে তুমি স্বাচ্ছন্দ্য হও বা ভালো গাও, তাহলে তুমি মাসে ৭০,০০০-৮০,০০০ টাকা রোজগার করতে পারবে কলকাতা থেকে। এবং তার জন্য তোমাকে বিরাট নামকরা কেউও হতে হবে না। আমি বলছি মোটামুটি সাধারণ। পারবে, জায়গা তো আছে। তুমি যদি আ লোকশিল্পী হও, তাহলে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা অথবা আমাদের গ্রামাঞ্চলেও তুমি বেশ কিছু অনুষ্ঠান পাবে।
এবং সেখান দিয়েও তুমি সংসার চালানোর মতো একটা জায়গায় থাকবে। এবং তুমি যদি রবীন্দ্রসঙ্গীত গাও সেখানেও তার রবীন্দ্রসঙ্গীতের একটা বাজার সবসময় আছে। মানুষ রবীন্দ্রসঙ্গীত যেই গান একবার শোনে। তারপরে হয়তো ভালো লাগলে আবার শুনবে, না ভালো লাগলে আর শুনবে না। কিন্তু একবার শোনে রবীন্দ্রসঙ্গীত এলেই। আমি এই ৩ টের মধ্যে কোনোটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করিনি। আমি এই ৩ টের মধ্যে কোনোটাই আমি ভালো পারি না। যার জন্য আমার একমাত্র উপায় ছিল নিজের গান করার। এবং নিজের গান দিয়ে যেহেতু আমি রোজগারটা করতে পারবো না আমি জানতাম, সেই জন্যেই আমি ওই ব্যবসাটা শুরু করি। আমাকে তো খেতে হবে, পেট তো একদম। চালাতে হবে। মানে ধরো আমি ৳১০ আমার মাসের একটা রোজগার ছিল। সেখান থেকে আমার তো অভ্যেস হয়ে গেছে ৳১০ এবং সবথেকে বড় কি আমাদের এখন এমন লাইফস্টাইল হয়ে গেছে ক্যাপিটালিস্ট এই সাইকেলটার মধ্যে পড়ে যে আমরা যে মুহূর্তে ৳১০ আমি বুঝতে পারছি যে সামনের মাসে আমি ৳১০ আমার মাইনে বেড়ে ৳৮ থেকে ৳১০ হবে। সঙ্গে, সঙ্গে ওই টাকাটা হাতে পাওয়ার আগে ওই ৳১০ কিভাবে আমি খরচা করব আমাদের হিসাবটা হয়ে যায়। যার জন্যে যদি আমার পরের এবার ধরো আমার ওই ৳১০ কি করে খরচা করব হিসাবটা আমি করে ফেলেছি। ঠিক আছে? আচ্ছা এটা কিনবো, সেটা কিনবো। আমি কিন্তু খুব একটা মেটেরিয়ালিস্টিক নয়। আমি ফোন-টোন খুব দামি-টামি কিনি না। খুবই সাধারণ ইউজ করি। কিন্তু অন্যান্য জায়গাতে আমি ধরো মনে করলাম স্টুডিওর জিনিসপত্র কিনবো, হ্যাঁ, এই করব। বা কোনো একটা মিউজিক ভিডিও বানাবো তার একটা নিজের খরচা আছে। এবার হঠাৎ করে তুমি পরের দিন সকালবেলা উঠে দেখছো তোমার মাসিক রোজগার ৳১০ থেকে কমে ৳১.৫ হয়ে গেছে। তুমি সেটা সামলাবে কি করে? সুতরাং আমি ৳৮.৫ র ব্যবস্থা করতে হবে। তখন আমি ঠিক করি যে তখন আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কি পারি? আর আমি কি এমন এই লেভেলে পারি যেটা দিয়ে লোকে আমাকে প্রফেশনালি হায়ার করবে। নিয়ে আমি দেখলাম যে না আমি তো ভিডিওর কাজকর্ম পারি। তার আগে বেশ কিছু বন্ধু-বান্ধবের মিউজিক ভিডিও বানিয়েছি। তো তখন আমি ডিসাইড করলাম যে না আমি আচ্ছা, একবার আমি কাটছি আপনাকে, কিছু যদি মনে না করেন। যে আ মিউজিক ভিডিও শুরু হলো। ঠিক আছে, জার্নিটায়। তো আচ্ছা, মিউজিক ভিডিও কোম্পানিটার নাম কি? যদি অডিয়েন্স জানতে জানতে অভিষেক চায়। চক্রবর্তী প্রোডাকশনস। যে ইউটিউবটা আমি ফলো করি বোধহয়। হ্যাঁ, ওটা ওটাই। YouTube চ্যানেল নেই। ওটা মেইনলি Facebook পেজ আছে। YouTube টা হচ্ছে ইউটিউবে ওটা আমার গানের চ্যানেল। হ্যাঁ, গানটা আমি দেখি ওটা। হ্যাঁ, কিন্তু ওটা ওটা আমার কোম্পানিটা নয়। ওটা হচ্ছে আমার আচ্ছা, আচ্ছা। গানগুলো ওখানে থাকে। আচ্ছা, আমি তাহলে একটু ভুল করেছি। হ্যাঁ। তো আ তুমি এই কোম্পানিটায় শুধু গান লিখছো, ডিরেকশন বা এইসব জন্য তুমি অন্য লোক হায়ার করো না? না, আ উল্টো। আমার ওই দুটো সত্তা আছে। আমার যে গানের YouTube চ্যানেলটা আছে, সেখানে আমি আমার নিজের গান লিখি, গাই। নিজেই ভিডিও করি। আমাদের টিম আছে একটা। আমরা এই ভিডিও করি এবং সেটা আমার গানগুলো শুধু আমার YouTube চ্যানেলে থাকে। আর আমার অভিষেক চক্রবর্তী প্রোডাকশনস যে কোম্পানিটা, সেখানে কিন্তু অন্যান্য ধরো তুমি একটা গান বানিয়ে এনেছো। তুমি বললে, "অভিষেকদা আমাকে একটা ভিডিও বানিয়ে দেবে?" তো তুমি আমায় গানটা রেডি দিয়ে দিলে। আমরা ভিডিওটা শুট করলাম, ডিরেক্ট করলাম, প্রি-প্রোডাকশন করলাম, এডিট, কালার গ্রেডিং করে, পোস্ট প্রোডাকশন করে ফাইনালি তোমার ভিডিওটা আমি দিয়ে দেবো। আচ্ছা। অথবা ধরো আমরা যে স্টুডিওটায় বসে আড্ডাটা মারছি, স্টুডিওটা মনে করলো যে এখন তো সবই কনটেন্টের যুগ। যে আমি YouTube এ বা Facebook এ একটা ভিডিও দিতে চাই যে আমাদের স্টুডিওতে কি ফ্যাসিলিটি আছে। ভিডিওটা কোথা থেকে বানাবো? তো সেখানে হয়তো তুমি ওরা আমাকে যোগাযোগ করলো, করে বললো আমাদের একটা ভিডিও বানিয়ে দেবেন সুন্দর করে। আমরা সেটা করি। আচ্ছা, মানে প্রপারলি পুরো ভিডিওটা তুমি খুব সুন্দর ব্যালেন্স করেছো কিন্তু তোমার নিজের শিল্পী সত্তা হ্যাঁ, হ্যাঁ, আর কোম্পানির ব্যবসাটাকে দুটো হ্যাঁ। যে ওই তোমার জন্যই আলাদা। হ্যাঁ, এটা ওই জন্য আমি শিক্ষণীয়। বললাম না আমার এটা খুব শিক্ষণীয়। নিঃশ্বাস ফেলার সময় থাকে না আমার। না, মানে নিঃশ্বাস নেই শুধু, মানে কাজ তো আছেই, কাজ আমরাও করছি, মানে আমাদেরও প্রচন্ড বিজি শিডিউল। কিন্তু আমার খুব ভালো লাগে, মানে আমি নিজেও এটা চেষ্টা করি যে নিজের পার্সোনালি, প্রথম কথা পার্সোনাল লাইফ, তার সঙ্গে প্রফেশনালি যে আমাদের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট সত্তাটা আছে। মানে আজকে আমি একজন পরিচালক, আমি যখন ক্যামেরা চালিয়ে আমার টিমের সাথে কাজ করি, আমি একজন ডিফারেন্ট সাবির। আবার যখন আমি একজন এখানে বসে তোমার সাথে আড্ডা মারছি, একটা সঞ্চালক হওয়ার চেষ্টা করছি, আমি একটা ডিফারেন্ট মানুষ হিসেবে চেষ্টা করি। আজকে সারাদিনে আমার ভাবনাটা ডিফারেন্ট। আমি ভাবিনি যে আমার কোনো সিনেমা ডিরেক্ট করতে হবে, কিছু করতে হবে। ওটা বাড়ি গিয়ে রাত্রেবেলা হয়তো একটা গল্প লিখতে ঠিক, বসবো। ঠিক। এটা কিন্তু করাটাও কঠিন হয়ে যায়। ঠিক আছে? এবং এটা তোমার থেকে আমি মানে আমিও একটা শিখলাম, ভাল লাগলো। যেটা আমি করি, অনেকের থেকেও দেখেছি। আমার ভাল লাগলো সত্যি খুব। তো যাই হোক, আমরা এবার অন্য একটা প্রশ্ন করার আসছি। তুমি একটা এনজিওর সঙ্গে যুক্ত। এটার শুরু কিভাবে? আর কি করছো? যদি একটু দর্শকদের বলো। এই এনজিওটার নাম রোকেয়া, আচ্ছা, রোকেয়া শিক্ষা কেন্দ্র। এই আমাদের পাটুলিতে। এটার সাথে আমার ওরা আমাকে বছর ৩ আগে না ইনফ্যাক্ট রোকেয়া শুরু হয় হিউম্যানস অফ পাটুলি বলে অলরেডি একটা কমিউনিটি ছিল পাটুলিতে, যারা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করত। লকডাউনের সময় যখন ওই সেকেন্ড ওয়েভ নাগাদ যখন স্কুলগুলো বলল যে এখন স্কুল খোলা যাবে না, সমস্ত পড়াশোনা অনলাইন হবে। এবার যারা ধরো উচ্চবিত্ত পরিবারের ছিল বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তারা না হয় কিছুভাবে
কেউ বাবার ফোনে ক্লাস করছে, কেউ মায়ের ফোনে ব্যবহার করে স্কুলের অনলাইন ক্লাস করছে। কিন্তু একটা বড় সংখ্যক বাচ্চারা এরকম ছিল তো যাদের মানে বাবা-মার কাছেও স্মার্টফোন নেই। বা অথবা তারা যে স্কুলে পড়ে, তারা হয়তো কোনো সরকারি স্কুলে পড়ে, সেই নির্দিষ্ট স্কুলে হয়তো অনলাইন পড়ানোর ইনফ্রাস্ট্রাকচারটাই নেই। কারণ অনলাইন মানে তার তো একটা নেট প্যাক ভরাতে হবে, তার ওয়াইফাই থাকতে হবে। তো এগুলো তো একটা খরচা আছে। তারা কিভাবে তাহলে পড়াশোনা করবে? এইটা ভেবে তখন রোকেয়া মানে হিউম্যানস অফ পাটুলির আ বেশ কয়েকজন মিলে এগিয়ে এসে রোকেয়া শিক্ষা কেন্দ্র তৈরি করে। খুবই কম ১ম এ বোধহয় জনা ১২ বাচ্চা আসতো। এবার সেখান থেকে ওরা এত ভালো পড়াশোনা করত যে আ ওইখান থেকে সংখ্যাটা বাড়তে আজকে প্রায় ৩০০ ৩৫০ ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করে। বাহ! এবং আমাকে ওরা একটা অনুষ্ঠানে ২০২১ এই একটা অনুষ্ঠানে গেস্ট হিসেবে নিয়ে গিয়েছিল। আ মিউজিক ওয়ার্কশপ করানোর জন্যে। আচ্ছা। আমি ওদেরকে মিউজিক ওয়ার্কশপ করিয়েছিলাম বাচ্চাদের এবং এবার যা হয় বাচ্চারা তো মানে বাচ্চাদের সাথে থাকতে এমনি খুব ভালো লাগে। আ আমি এবার ওখানে গিয়ে বাচ্চারা সেই ওয়ার্কশপের শেষে এসে আর ওরা তো অত কিছু মানে না। জড়িয়ে ধরছে, হ্যাঁ? কেউ পিছন দিয়ে ঝাঁপাচ্ছে। সব খুদে এটুকুটুকু। আ ভালোবাসাটা খুব পিওর হয়। খুব পিওর হয়। হুম। হ্যাঁ, ওরা এত কিছু মানে না। আর যারা বড় আছে, হ্যাঁ? তারা আবার অন্যরকমভাবে তাদের ভালোবাসা জ্ঞাপন করছে, হ্যাঁ? যারা 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 ধরো ১৫-১৬ বছরের মেয়ে, হ্যাঁ? তারা তাদের কিন্তু আবার অন্য। তারা একটু বেশ টেরিয়ে দেখছে। আবার যারা এরকম ১৫-১৬ বছরের ছেলে, তাদের আবার বিষয়টা অন্য। দাদা তোমার মতো গিটার বাজাতে চাই। হ্যাঁ? মানে অনেক রকম ইমোশন। তো আমার এত ভালো লাগলো পুরো বিষয়টা। আমাকে ওরা বারবার যেরম, "তুমি আবার কবে আসবে? আবার কবে আসবে?" এই করতে আমি তারপরে আবার গেলাম দেখা করতে এবং তখন আমি বুঝতে পারলাম যে এটা না আমার খুব ভালো লাগছে। এটা ওদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। ওরা আমায় খুব ভালোবাসে। সেখান থেকেই শুরু। তারপরে আমি নিয়মিত ওখানে বেশ কিছু বছর বেশ কিছু মাস ১ বছরের কাছাকাছি বোধহয় আমি গিটার শেখাতাম ওদেরকে। মিউজিক ক্লাস করাতাম। কিন্তু তারপরে আমার বিভিন্ন কাজের ঝামেলাতে আমিও এখন খুব ইরেগুলার হয়ে পড়েছি। মানে এটা আমার একটা খুব গিল্টের জায়গা। আমি যদি আরো সময় দিতে পারতাম রোকেয়াকে তাহলে সত্যিই খুব ভালো হতো। কিন্তু এই মুহূর্তে আমার যে কাজের যা শিডিউল আমি অ্যাকোমোডেট করতে পারছি না। আ বাট আমি আবার রোকেয়ার সাথে আমি আবার আমার মানে এখন ওরা ফোন করে এবং এখনো কিন্তু আমি এখনো খুবই যুক্ত। আমি শুধু ক্লাসগুলো নিতে পারি না। এখনো যদি এই যেমন হয় অনেকে ইন্সট্রুমেন্ট কেনে, হ্যাঁ? সেগুলো বাজায় না, পড়ে থাকে। আমার কাজই হচ্ছে কার বাড়িতে কোন ইন্সট্রুমেন্ট পড়ে আছে সেখান থেকে আমি তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আমি রোকেয়াকে দিয়ে আসি। কি মানে মানে সুন্দর এটা। মানে প্রচুর ইন্সট্রুমেন্ট এবং শুধু আমি বলে না, এটা সবাই করে। একজন ভদ্রলোক একটা বিরাট দামি জার্মান পিয়ানো গিফট করেছিল আমাদের রোকেয়াকে। এবং আমরা পিয়ানোটা নিয়ে বুঝতে পারছি না কি করব। যারা সারাতে এসেছেন ব্রাগানজা থেকে তারা বলছে, এই পিয়ানো আপনারা কোথা থেকে পেলেন? এটা তো প্রচন্ড ভালো। এটা ১০০-১৫০ বছর পুরনো একটা পিয়ানো। মেড ইন জার্মানি। সে দেওয়াল-টেওয়াল ভেঙে আমরা ওটাকে ভেতরে ঢুকিয়েছিলাম আগের বছর। মানে অনেকেই রোকেয়াকে অনেক খুব ভালোবাসে। রোকেয়া has got a fantastic team এবং আমি তোমাকেও ইনভাইট করছি। যারা দেখছেন সবাইকে ইনভাইট করছি। আপনারা আসুন রোকেয়াতে। বাচ্চাদের সাথে সময় কাটান। সবসময় যে কিছু দিতে হবে তার কোনো মানে নেই। আপনারা ভলান্টিয়ার করুন। রোকেয়ার আমাদের সবসময় শিক্ষক-শিক্ষিকা দরকার থাকে। আপনি যা পারেন, যদি নাচ পারেন এগিয়ে আসুন। এসে বলুন যে, "আমি নাচ শেখাতে পারি সপ্তাহে ১ দিন।" কেউ যদি ফরেন ল্যাঙ্গুয়েজ জানেন, বলুন যে, "আমি ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই।" কোনো ইন্সট্রুমেন্ট জানেন, আ আপনারা এগিয়ে আসুন। কিছু দিতে হবে না। সবসময় এনজিও মানেই যে টাকা দিতে হবে এরকম কিন্তু বিষয়টা নয়। আপনি সময় যদি দিতে পারেন সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। না, খুব ভালো একটা কাজ করছো। শুনে খুব ভালো লাগলো। একটা বাচ্চাদের সঙ্গে থাকা। দর্শকদের বলব অবশ্যই যদি কেউ পাটুলির আশেপাশে থাকো, অবশ্যই এনাদের পাশে থাকুন এবং সাহায্য করুন আপনাদের তরফ থেকে। যেটা অভিষেকদা বলল যে আ টাকাটাই সব না, সময়ও দিতে পারেন, সঙ্গে থাকতে পারেন, ভলান্টিয়ার করতে পারেন। অবশ্যই এদের পাশে থাকুন। তা অভিষেকদা একটা প্রশ্ন করছি। তুমি একজন লেখকও, গান লিখছো এবং রবীন্দ্রনাথের একটা বড় ছাপ আমাদের মধ্যে আছে, বাঙালিদের মধ্যে। ২ টো প্রশ্ন থাকবে। ১ম প্রশ্ন হচ্ছে গিয়ে ১ম প্রশ্নটা আগে করে নিই। রবীন্দ্রনাথকে কিভাবে তুমি দেখো এবং তোমার জীবনে এর ইমপ্যাক্টটা কি? রবীন্দ্রনাথ ইস আমার রবীন্দ্রনাথ বললেই ১ম এই যে আ শব্দটা মাথায় আসে সে হচ্ছে ম্যাসিভ, বিরাট।
মানে ইউনিভার্স, হ্যাঁ? আমরা যদি ইউনিভার্স বলি, ১ম এই যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে ম্যাসিভ, যেটাকে মাপা যায় না, হ্যাঁ? রবীন্দ্রনাথ হচ্ছে সেই রকম। মানে মাপা যায় না। একটা মানুষের, আমাদের সবার তো গণ্ডি থাকে যে এর বাইরে আমরা বেরোতে পারব না। ধরো কথার কথা বলছি যে আ আমি নাচতে পারি না। ওটা আমার গণ্ডি। ওটা আমার গণ্ডির বাইরে রাদার, হ্যাঁ? তো সেরকম সব মানুষকেই মাপা যায়। মানে রবীন্দ্রনাথকে মাপা যায় না। এটা আমার সবথেকে অবাক লাগে, হ্যাঁ? এবং মাঝে, মাঝে রবীন্দ্রসঙ্গীত, সমস্যা হচ্ছে আমরা রবীন্দ্রসঙ্গীত এত পথে ঘাটে শুনে এসছি না ছোটবেলা থেকে, এটা যেমন ভালো কিন্তু এটা না খারাপও। মানে 'আকাশ ভরা সূর্য তারা' ছোটবেলা মানে কথা বলতে পারি না তখন থেকে পাড়ায়, পাড়ায় বাজছে। হ্যাঁ? এবার এটা খুব ভালো নিশ্চয়ই। কেন ভালো গান, ওই গান না বাজলে কি গান বাজবে? এটাও সত্যি। কিন্তু আবার একই রকমভাবে এটাও সত্যি যে এই গানগুলো না ছোটবেলা থেকে খুব টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। খুব সত্যি কথা। মানে এত শুনেছি না, মানে ফুলে, ফুলে ঢলে, ঢলে। মানে না এবার আমরা মর্যাদা দিই না। মর্যাদা দিই হুম, না। মানে আমরা না, যেমন ধরো কথার কথা আমি বলছি, সলিল চৌধুরীর কোনো একটা গান যদি আমরা ধরো এই বয়সে এসে শুনি, নতুন গান, হ্যাঁ? কারণ আমরা না গানটাকে অ্যাজ আ মিউজিশিয়ান আমরা গানটাকে ডাইসেক্ট করি যে কি লিখেছেন, কেন লিখেছেন, বা এই জায়গাটা উনি কেন এরকম সুর ব্যবহার করলেন, বা কিভাবে গানটাকে উনি অ্যাপ্রোচ করেছেন, কি কিভাবে অ্যারেঞ্জ করেছেন। রবীন্দ্রসঙ্গীত, কিছু পপুলার রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমরা ছোটবেলা থেকে আ মানে জ্ঞান হওয়ার আগের থেকে আমাদের কানে আসতে থাকে ন্যাচারালি। সেইগুলো এতটাই আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছি না, সেইগুলো আমরা অনেক সময়, আমি আমি জানি না, আমি আমার কথা বলছি। গানগুলো নিয়ে না আমি কোনদিন ভেবে দেখিনি। মানে 'আকাশ ভরা সূর্য তারা' এত শুনেছি, এত চেনা গান যে হ্যাঁ, ঠিক আছে যে 'আকাশ ভরা সূর্য তারা' জানি তো হচ্ছে। কিন্তু মাঝে, মাঝে কি হয় না, ওই গানগুলো শোনার সময় এখনো যখন শুনি, গানটা চালিয়ে শুনছি, খুব ভালো লাগছে, ভালো লাগছে। হঠাৎ করে স্যাট করে এখন একটা ফ্রেজ কানে আসে। হ্যাঁ, আমি এটা পজ করে দিই। যে এটা লোকটা লিখলো? কি করে লিখলো? হ্যাঁ, এটা মানে ক্যাজুয়ালি এরকম লিখে, এটা কি করে সম্ভব একজনের পক্ষে? হ্যাঁ, এবার এই রাস্তাঘাটে রবীন্দ্রসঙ্গীত বাজছে, ট্রাফিকে বাজছে, না চাইতেও চারিদিক থেকে, এইটা না ঠিক নয়। হ্যাঁ, মানে আমার মনে হয় এটা না মানে মিসইউজ অফ আর্ট। মানে আর্ট আছে মানেই যে আমি ছড়িয়ে মানে বেড়াবো। একটু প্রিজার্ভ করে রাখা উচিত হ্যাঁ, বলতে মানে চাইছেন। এটা ওই পাড়ায়, পাড়ায় প্ল্যাকার্ডের মতো করে পিকাসোর পেইন্টিং লাগানোর মতো। মানে পিকাসোর পেইন্টিং তো ওরকম থাকবে না। আমার যদি পিকাসোর পেইন্টিংটা দেখতে হয় তাহলে আমাকে লুভরাতে যেতে হবে, বা যেখানে উনার প্রিজার্ভ করা আছে সেখানে আমার যেতে হবে। অথবা আমার নেটে গিয়ে সার্চ করতে হবে, তবে পাবো। এত সহজলভ্য কেন হবে? এরকম একটা মাস্টারপিস। এবার আমি যদি, তুমি ভাবো না, ধরো রামকিঙ্কর বেজ, ঠিক আছে? এবার রামকিঙ্কর বেজের মূর্তি যদি পাড়ায়, পাড়ায়, মোড়ে, মোড়ে আমি করে দিই, যেরকম প্রত্যেকটা ত্রিফলার নিচে একটা করে মূর্তি। তোমার ভালো লাগবে? তে বুঝতে পারছি, হ্যাঁ। তেমন রবীন্দ্রসঙ্গীত এটা এটা সুপ্রিম, মানে মানে আর্ট অফ দি হাইয়েস্ট অর্ডার আমাদের ভাষাতে। মানে সারা বিশ্বের সব ভাষা মিলিয়ে। সেইটা এত টেকেন ফর গ্রান্টেড কেন হয়ে যাবে? আজকে আমি গাড়ি নিয়ে দাঁড়াচ্ছি কোথাও, হ্যাঁ? সেখানে ধরো আমি একটা ফোনে কথা বলতে, রাস্তাটা তো বিভিন্ন রকম কাজ হয় লোকে, হ্যাঁ? কেউ দাঁড়িয়ে হিসুও করছে ধরো রাস্তার ধারে। সেখানে পাশ দিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। এটা কেন হবে? তুমি খুব সুন্দর একটা পয়েন্ট বললে, এটা ভেবে দেখিনি কখনো। হ্যাঁ, আমাকে আর্টের কাছে যেতে হবে। আর্ট যদি আমার কাছে আসতে শুরু করে, তাহলে এটা আর্টের অপমান। এটা ভালো নয়। মানে এটা এতটা দরকার নেই। মানে নিশ্চয়ই কোনো উৎসব হচ্ছে, নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত তো আমরা শুনবোই, সবাই শুনবো। কিন্তু ওই যেখানে দাঁড়াচ্ছি, দুটো লোক ঝগড়া করছে, ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত চলছে ট্রাফিক লাইটের পিছন থেকে। হ্যাঁ? এটা আমার মনে হয় ঠিক নয়। তো মানে ব্যাপ্তিটা, রবীন্দ্রনাথের ব্যাপ্তিটা আমার খুব টানে। এটা প্রচণ্ড একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ দিলে। আশা করি অডিয়েন্সরাও এটা নিয়ে ভাববে একটু। আচ্ছা, আমার সেকেন্ড প্রশ্নটা করছি, হ্যাঁ? যেহেতু তুমি কোথাও না কোথাও স্টেজে গান গেয়েছো এবং রক কমিউনিটির সঙ্গে তুমি অনেকটা জড়িত। আ লাস্ট ১৫-২০ বছরে আমরা দেখেছি প্রচুর রবীন্দ্রসঙ্গীতকে ডিফারেন্টভাবে রিমিক্স করে হোক বা রক ফর্মে হোক, সেটাকে আ সিনেমার ক্ষেত্রে হোক বা অনেকে ইন্টিমেট কাজেও সেটাকে ইউজ করে। ঠিক আছে? এবং তাতে একটা আ গানটাকে অনেকটা নতুনভাবে পাওয়া যায়, সেটা যেমন সত্যি। ঠিক সেমনি অনেকটা পুরোনো দিনের গানটাকেও ছোট করা হয় বলে অনেকেই বলে। মানে দর্শক দুভাবে ভাগ হয়ে যায়। প্রচুর কন্ট্রোভার্সি হয়। অনেকে এটা মেনে নিতে পারে না যে কেন হচ্ছে। যারা অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীত শিখে এসেছে, তাদেরকে যেটা অপমান রবীন্দ্রসঙ্গীতের। ঠিক আছে? তো তুমি জিনিসটাকে কিভাবে দেখো? এটা তুমি একটা গান বানাও এবং আমার মনে হয় এরকম কিছু কিছু গান হয়তো সঙ্গে তুমি কোনোভাবে ইদার জড়িত থেকেছো বা এই টিমকে তুমি চেনো কোনো না কোনোভাবে এটা কাজ করেছে। তো আমি একজন দর্শক হিসেবে এটা আমি মানে প্রশ্ন করছি, দর্শক হিসেবে জানতে চাইছি, যখন এই কাজটা তোমাকে আসে বা এই কাজের যখন একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, এই পুরো ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? দেখো রবীন্দ্রসঙ্গীত
আমার আমার আমি কোনোদিন কোনো রবীন্দ্রসঙ্গীতকে অন্যরকম অ্যারেঞ্জমেন্টে মানে খুব ডিস্টরশন বা যে ঝন 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 এই সমস্ত দিয়ে আমি তুমি করোনি। ব্যক্তিগতভাবে কোনো দিন করব না। যাক, এটা তোমার স্ট্যান্ডে ভালো। হ্যাঁ। কারণ এটা আমার ব্যক্তিগত রুচিবোধ। আচ্ছা। দুটো শব্দই খুব গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত এবং রুচিবোধ। আমি করব না। এটা আমার ব্যক্তিগত রুচিবোধ। কিন্তু অন্য কেউ করলে তার রুচিবোধ নেই এরকমও নয়। এটাই পয়েন্ট। হ্যাঁ। সে করতেই পারে। শোনো, যেকোনো রবীন্দ্রনাথের গান হোক, যার গান হোক, সেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা গান। বিতর্ক চলতে পারে যে কি দরকার পুরোনো একটা গানগুলোকে, যেগুলো এতগুলো ভার্সন অলরেডি আছে, আবার নতুন করে তাতে রক ভার্সন করে এটা ওটা করে কি দরকার, এটা আলোচনা হতে পারে। কেউ বলবে দরকার, কেউ বলবে দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে কেউ যদি করে তাতে কোনো অসুবিধা নেই, কারণ ইট ইজ আ ফর অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ আ পিস অফ আর্ট। রবীন্দ্রনাথ ঠাকুরকে না আমরা মাসে মাসে কবির সুমনের একটা গান আছে না, যে আমরা না ঠাকুর করে ফেলেছি, মানে দেবতা করে ফেলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর দেবতা নন, এইটা না আগে আমাদের বুঝতে হবে। তার মেন কারণ হচ্ছে যদি রবীন্দ্রনাথকে আমরা যেদিনকে আমরা ঠাকুর বলবো, এবার ওনার পদবিটা ঠাকুর হওয়াতে মানে অনেকেই বাচ্চা কাচ্চারা ভাবেন উনি বোধহয় ঠাকুর। হ্যাঁ, মানে যেমন রাম ঠাকুর, হ্যাঁ, মা দুর্গা যেমন ঠাকুর, ওরকম রবীন্দ্রনাথ বোধহয় ঠাকুর, কারণ জায়গায় জায়গায় ছবি টাঙানো থাকে। এটা নিয়ে আমার একটা খুব বড় সমস্যা আছে, কারণ ঈশ্বর মানে ঠাকুর যারা হয়, আমি সেভাবে বলি দেবতা, তাদের কিছু অর্জন করতে হয় না, তারা সেগুলো নিয়ে জন্মায় এবং তাদের সাথে হয়ে যায়। রবীন্দ্রনাথকে অর্জন করতে হয়েছে। জেনেটিক্যালি রবীন্দ্রনাথ আমাদের থেকে মানে সাধারণ মানুষের থেকে 1 কোটি গুণ উপরে। তারপরেও রবীন্দ্রনাথ আজকে যা মানে যেটা লিখেছেন বা যা করেছেন, সেটাকে উনি বিনা অনুশীলনে করেছেন, বিনা প্রশিক্ষণে করেছেন। উনাকে তো কষ্ট করে সেগুলো শিখতে হয়েছে, জানতে হয়েছে। ডেফিনেটলি উনি যখন ছোট্টবেলায় লিখছেন তখনও চমৎকার লিখছেন, আমি মানছি সবই। কিন্তু তার একটা প্রসেস আছে তো, উনি তো শিখছেন, আরো পড়ছেন, সেই লেখা যা পড়ছেন তার প্রতিফলন ওনার লেখায় আসছে। ওনাকে যদি আমরা ঈশ্বর ভেবে ফেলছি, তখন তো ওনারই সব ক্রেডিট আমরা ওনার থেকে ছিনিয়ে নিচ্ছি, তাই না? শ্রীকৃষ্ণ হাতে চক্র ঘোরান আঙুলের ওপর, কোথাও তো বলা হচ্ছে না যে শ্রীকৃষ্ণ ওই চক্র ঘোরানোটা প্র্যাকটিস করেছেন। কোথাও বলা হচ্ছে যে 2 ঘন্টা করে উনি চক্র ঘোরানোর প্র্যাকটিস করতেন? উনি তো দেবতা, উনি এরম করতেন, চক্র ঘুরতো। রবীন্দ্রনাথ ঠাকুর দেবতা নন, এটা সবার আগে বুঝতে হবে। উনি তো রক্ত মাংসের মানুষ। হ্যাঁ, পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা জেনেটিক্যালি, যাদের ব্রেন, যাদের শরীরের স্ট্রাকচার বাকিদের সাধারণ মানুষের থেকে অনেক উপরে। সেই অর্থে দেখতে গেলে এরা সুপার হিউম্যান। মানে আমি তুমি চেষ্টা সারা মানে 1000টা জন্ম নিলেও আমরা চেষ্টা করে একটা পারবো না। রবীন্দ্রনাথ হতে পারবো না এক জন্মেও। হ্যাভিং সেড দ্যাট, মানুষটা কিন্তু একটা রক্ত মাংসের মানুষ। সে একটা গান লিখেছেন বা একটা ছবি এঁকেছেন, সেইটাকে নিয়ে আগামী প্রজন্ম যদি মনে করে যে সেটাকে ডিস্টর্ট না করে সেটাকে নিয়ে নতুন ফর্মে কাজ করবে, করুক না, কি অসুবিধা আছে? যদি ভালো লাগে মানুষ শুনবে, যদি ভালো লাগে মানুষ শুনবে না, শুনবে না। মিটে গেল। আমার যদি ভালো না লাগে আমি শুনবো না। এই যে কিছুদিন আগেই রেহমানের ওই এটা নিয়ে হলো, ওই সিনেমাটাতে কি বলো, এটা একটা হিন্দি সিনেমাতে একটা কারারই লৌহ কপাট নিয়ে যেটা হলো, এটা নিয়ে কেন এত কিছু হলো জানি না। লোকে রেহমানের একদম মানে গালাগালি দিয়ে উদ্ধার করে দিল। না, উনি ইউজ করেছেন, উনি চেষ্টা করেছেন একরকম রেন্ডিশন করার, হ্যাঁ সেটা খারাপ হয়েছে নিশ্চয়ই। তাতে তুমি ক্রিটিসাইজ করতে পারো যে আমার ভালো লাগেনি, কি দরকার ছিল এটা করে, এই অবধি একদম ব্যক্তিগত স্তরে গিয়ে আর রেহমান, আমি বিরাট বড় বড় কয়েকজন সঙ্গীত শিল্পীকে আমি বলতে শুনেছি এ আর রেহমান আবার মিউজিকের কি বোঝে। মানে দিস ইজ আমি বলছি, তারা অনেকেই আমার থেকে অনেক বড়, আমি তার জন্য মানে অনেক অ্যাডজেক্টিভ আমি ব্যবহার করছি না, কিন্তু এটা 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 ঠিক নয়। আর্ট তো হবে, এবার আর্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে যদি আর্টিস্টরা ভয় পায় তাহলে আর্ট ইজ ডেড। একদম, একদম। আর্ট ইজ ডেড। আর্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবেই, এবং কিছু এক্সপেরিমেন্ট তার মধ্যে ভালো হবে, কিছু এক্সপেরিমেন্ট জঘন্য হবে, সেগুলো থাকবে না। পুরো তো ট্রায়াল টেস্টেড। অ্যাবসলিউটলি আর্ট। আরে বাবা, এটা তো সায়েন্স ল্যাব নয়,
আরে যে একটা আমি সময় মানে হাইড্রোজেন মানে 2 দানা হাইড্রোজেন নেবো, তার সাথে 1 দানা অক্সিজেন মেলাবো, একটা টেম্পারেচারে জল হবেই। এটা তো সায়েন্স নয়, এটা তো না, আর্ট। আর্টের তো মজাই এটা যে আমি 2 দানা হাইড্রোজেনের সাথে 1 দানা অক্সিজেন মেশালে একেকবার একেক রকম হবে। প্রত্যেকবার জল হবে না। এটাই তো আর্ট আর সায়েন্সের ডিফারেন্স। আমি যদি এক্সপেরিমেন্ট করতে সাহস না পাই, সবাই আমি দেখছি একটা এক্সপেরিমেন্ট, আমি যেমন একটা অরুণদার একটা গানে করেছিলাম। অরুণদা আমার অত্যন্ত পরিচিত এবং খুবই ঘনিষ্ঠ, অরুণেন্দু দাস। আমি একটা গানে একটা দুকলি হিন্দি জুড়েছিলাম। সেইটা নিয়ে যা ব্যক্তিগত আক্রমণ আমাকে ইউটিউবে করেছে, আমার কিন্তু ঠিক আছে, আমার কিছু যায় আসে না। কেন ব্যক্তিগত আক্রমণ কেন? হ্যাঁ, মানে মানে এবার ওরা তো যারা করেছে তারা তো জানে না যে অরুণদার সাথে আমার কত ঘনিষ্ঠ। অরুণদা মানে আমি অরুণদার বাড়িতে দিনের পর দিন পড়ে থেকেছি এবং আমি যে ভার্শনটা ওখানে করেছি সেই ভার্শনটা অরুণদা আমি বহুবার অরুণদাকে শুনিয়েছি। গানের স্রষ্টা শুনে অ্যাপ্রুভ করে আমাকে বলেছেন, বাহ সুন্দর হয়েছে। সেখানে কোথাকার কে পাড়ার চাঁদু সে এসে আমাকে জ্ঞান দিচ্ছে, এই গানটা নিয়ে আপনার এরকম করা উচিত হয় না। তুই কে রে ভাই? যার গান সে কোনো সমস্যা করছে না। হ্যাঁ, হয়তো রবীন্দ্রনাথ যদি এখন থাকতেন, তিনিও সেটা অ্যাপ্রিশিয়েট করতেন কিনা আমি জানি না। শোনো, মানুষটা তাসের দেশ লিখেছেন তো। এক্স্যাক্টলি। যে মানুষটা ছক ভাঙার কথা বলছে, হ্যাঁ, যে মানুষটা নিয়ম ভাঙার কথা বলছে, সেই মানুষটাকে নিয়ে এত গোঁড়ামি কিসের? এক্স্যাক্টলি। আর আমার আমার একটা অদ্ভুত, তুমি খুব সুন্দর কথা বললে, ছক ভাঙা। রবীন্দ্রনাথ যখন শুরু করেছিলেন নিজের লেখা, ওটা কিন্তু ছক ভাঙা ছিলেন এবং উনি যতদিন বেঁচে ছিলেন একটা অদ্ভুত ধরনের রবীন্দ্রনাথ আমি আমি পার্সোনালি পাই। উনি নিজের পুরোনো কাজকেও নতুনভাবে আর নতুনভাবে তৈরি করেন। মানে একটা লেখা আলাদা, ঠিক, ঠিক। অন্য টাইমে অন্যভাবে লিখছেন। কিন্তু আপনি একজন যখন আমরা পড়তে বসছি, আমি দেখছি এটা তো আর এটি রবীন্দ্রনাথ লিখেছে, পুরো আলাদা তো। তাই তো, তাই তাই তো। উনি যখন নিজের ঘরানাটাকে বেঁধে দেননি, আমাদের মনে হয় আমাদের ভাড়া। তুমি রবীন্দ্রনাথ কেন, দেখো তুমি এমন কোনো মহৎ শিল্পী, মহৎ, আমি বিখ্যাত বলছি না, যারা মহৎ, ধরো শেক্সপিয়ার, ব্রেক্ট, দালি, পিকাসো, রবীন্দ্রনাথ, আমি মানে পৃথিবী জুড়ে তুমি এদের একজনকে দেখাও তো যে ছক ভাঙেনি। আরে তো চেনা ছকে চললে আর সে মহৎ কেন? তাই না? মহৎ মানে তুমি কখন মহৎ হবে? যখন তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে যে তুমি পৃথিবীকে তুমি এমন একটা কিছু দিচ্ছ তোমার এর মধ্যে, যেটা আগে হয়নি। হুম, তারপরে তো লোকে তোমাকে মনে রাখবে। হ্যাঁ, সেই জন্যই তো তুমি মহৎ। এবার ধরো আমি কথার কথা বলছি যে অঞ্জন দত্ত গান করেন গিটার নিয়ে, খুব ভালো জনপ্রিয় শিল্পী। এবার আমি অঞ্জন দত্তরই মতো গান, ওই একই রকম সুরে একই রকম কথায় গিটার নিয়ে গান গাইছি। তাহলে আমি তো মহৎ কোনোদিন হতে না, পারবো না। আমি মহৎ কখন হব? যখন আমি এমন একটা কিছু করব যেটা কিনা আগে হয়নি বাংলা গানে বা পৃথিবীতে কোথাও হয়নি এবং লোকে শুনে বলবে, এই সাবাস এটা করছে। তবেই কিন্তু আমার ওই কাজটা থেকে যাবে সময়ের সাথে। একটু বলে আলাদা হ্যাঁ, আগে থেকে। এবার সেটা করতে গিয়ে কিছু রোদ্দুর রায় তৈরি হবে। সেগুলো সময়ের সাথে থাকবে না কিন্তু। যদিও রোদ্দুর রায়টা অন্য প্রসঙ্গ, ওটা ওটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি কিন্তু কনডেম করি না রোদ্দুর রায়কে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। মানে ওই চাঁদ উঠেছিল গগনে নিয়ে যে ন্যাকামিটা হলো, সবাই নাচতে-ফাচতে শুরু করল। কিছু ওরকম হবে। এবার সেগুলো নিয়ে একটা ৬ মাস ১ বছর আলোচনা হবে। কিন্তু দেখবে ওগুলো নিয়ে মানুষ ভুলে যাবে। কিন্তু সুমন চট্টোপাধ্যায়, কবির সুমন, এটা কিন্তু কোনোদিন মুছবে না বাংলা গানের স্পেস থেকে। কারণ কবির সুমন যেটা করেছেন ওটাও কিন্তু ওয়াজ অ্যান এক্সপেরিমেন্ট। ওটাও কিন্তু ছক ভাঙা। তার আগে ওরকম একটা গিটার নিয়ে ঐরকম সুরের চলন, ঐরকম কথা কেউ তো করেনি। না, আজকে যদি কবির সুমন এবার সুমন চট্টোপাধ্যায়, সেই সময়কার সুমন চট্টোপাধ্যায়ের ওই ৯২ সালে ওই সাহসটা না হতো, ওরে বাবা এটা করব, লোকে গালাগালি দেবে। তাহলে তো পেতাম না আমরা তোমাকে চাই। না। তোমাকে চাই না পেলে আমরা পরবর্তী যে এত তারপরে একটা পুরো বেরোলো, একটা জেনারেশন তৈরি হলো ওটা হতো থেকে না। পুরো। হ্যাঁ, বাংলা ব্যান্ডে হয়তো অন্যরকম হতো তখন, সুমন না থাকলে। সুতরাং ছক তো ভাঙতেই হবে, রিস্ক নিতেই হবে। হ্যাঁ, এবার তাতে কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। যেগুলো খারাপ সেগুলো সময়ের সাথে মুছে যাবে, যেগুলো ভালো থেকে যাবে। কিন্তু ভয়টা পেলে হবে না, এক্সপেরিমেন্ট করতে হবে। খুব সুন্দর একটা মেসেজ দিলে তুমি। আর আমার অনেকটা নতুন অনেক কিছু জানতে পারলাম তোমার সঙ্গে থেকে। যাক, আজকে আমাদের আড্ডাটা অনেক শেষের দিকে আমরা নিয়ে এসেছি। আ তো আ তুমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে যারা এখন সঙ্গীত চর্চা করছে বা তোমার মতোই আ সঙ্গীতটাকে নিজের মতো করে দেখতে চাইছে আলাদা করে ইন্ডিপেন্ডেন্টলি, তুমি তাদেরকে কি বলতে চাইবে একজন অডিয়েন্সের তরফ থেকে? দেখো, যারা যারা দেখো সঙ্গীত শিল্পী তো নানান রকম হন। যিনি ধরো গিটার বাজাচ্ছেন, যিনি ট্রিঙ্কাসের যে মেয়েটি রোজ সন্ধ্যেবেলা ওখানে গায় বা বৃহস্পতিবার করে সেখানে ইংরেজি গান গায়, তার সাথে যে ভদ্রলোক গিটার বাজাচ্ছেন উনিও একজন সঙ্গীত শিল্পী। যিনি ট্রেনে হয়তো বাউল গান করছেন, করে মাধুকরী সংগ্রহ করছেন, তিনিও একজন সঙ্গীত শিল্পী।
আমার মতো যারা আছে, যারা নিজের বাংলা গান নিয়ে গাইছে, তারাও সঙ্গীত শিল্পী, যারা রবীন্দ্র তারাও সঙ্গীত শিল্পী। সুতরাং সঙ্গীত শিল্পীর একটা বিরাট বড় জোন, হ্যাঁ? তাদেরকে আমার বলার কিছু নেই, তাদেরকে বলার মতো আমার যোগ্যতাও নেই, অত আমার জ্ঞানও নেই। আমি বলতে পারি তাদের কথা যারা আমার মতো নিজের মৌলিক বাংলা গান নিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। তাদের তাদের মেন চ্যালেঞ্জ যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আগে একটা স্ট্রাকচার ছিল তো, যে রেকর্ড লেবেল ছিল, তুমি সেখানে গিয়ে স্ক্র্যাচ একটা ডেমো রেকর্ড করে জমা দিতে, সেখান থেকে হয়তো ওরা বললো না করবো না, বা 10 জনকে জমা দিলে একজন বললো বা তোমার এই গানটা তো ভালো, তোমরা এসো, আমি তোমার রেকর্ড করব। এখন সেই জায়গাটা আর নেই, এখন পুরোটাই ওভার ডেমোক্রেটাইজড হয়ে গেছে, যেখানে তুমি গান বাড়িতে রেকর্ড করছো, ভিডিও করছো, আমিও তো তাই করি, ইউটিউবে দিয়ে দিচ্ছি। এইটার কিছু ভালো জিনিস আছে, কিছু খারাপ জিনিস আছে। যেমন লোকে বলে যে অ্যালগরিদম কি হচ্ছে, নতুন ইউটিউব চ্যানেল করছি, হ্যাঁ, তাতে ভিউ হচ্ছে না, নতুন ফেসবুক পেজ করছি, ভিউ হচ্ছে না, এগুলো ডেফিনেটলি চ্যালেঞ্জ, খুব বড় বড় চ্যালেঞ্জ। কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ আগের যে সাইকেলটা ছিল সেটা তার অনেক আরো বেশি চ্যালেঞ্জ ছিল। এখন এই যে লোকে বলে না, আমার তো দাদা, আমি তো প্রচুর মেসেজ পাই, দাদা আমার ফেসবুক পেজের কোনো কেউ লাইক করছে না, হ্যাঁ, ইউটিউবে কোনো সাবস্ক্রাইবার নেই, গানগুলো আমরা কি করে মানুষের কাছে পৌঁছে দেবো, পারছি না। আমি না প্রত্যেককে এটাই কথা বলি যে এটা না লেগে থাকো, কারণ আজকে 2024-এ তুমি অন্তত গানগুলো রেকর্ড করতে পারছো এবং হ্যাঁ, ফেসবুকে দিয়ে অন্তত 200 জনকে হলেও শোনাতে পারছো। তুমি যদি এটা 2024 না হয়, যদি এটা 1994 হতো, এই তাহলে সুযোগটাই পেতে না। এই সুযোগটাও পেতে না। তোমাকে ওই ক্যাসেটের মধ্যে রেকর্ড করে, কলকাতা তখন 5টা রেকর্ডিং মানে রেকর্ড লেবেল ছিল যারা গান প্রকাশ করত, তাদের দরজায় দরজায় ঘুরতে হতো, এবং ওই 5 জন যদি না করে দিত তাহলে তোমার সব দরজা বন্ধ। অথবা যদি কেউ আকাশবাণী বা ইয়েতে দূরদর্শনে রেজিস্টার্ড হয় তাহলে তো অন্য কথা। আদারওয়াইজ ধরো আমি যদি 1994 সালে বা 1984 সালে আমি যদি সঙ্গীত শিল্পী হতাম, আমার ধরো সেরা 10টা গান আমি রেকর্ড করলাম, 5টা যে রেকর্ড লেবেল ছিল তখন তার বেশি ছিলও না, 5টা বা 7টা, তাদের কাছে গেলাম, তারা যদি 7 জন বলে দেয় যে না 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 এই গান তো আমরা রিলিজ করব না, আমার কাছে কোনো উপায় নেই, বাড়ি চলে এসে নয় মুদির দোকান দাও, নয় আবার চাকরিতে মন দাও। আজকের দিনে কিন্তু ছেলেমেয়েদের এই সুযোগটা আছে, রেকর্ড লেবেলদের ক্যাচ কলা, তোরা রিলিজ করবি না, দরকার নেই, আমি বাড়িতে রেকর্ড করব, বাড়িতে ভিডিও বানাবো, মোবাইলে ভিডিও বানাবো, দরকার পড়লে অনলাইন রিলিজ করার আজকাল সব রকম টুলস আছে, রিলিজ করব। এবার যদি মানুষ শোনে তো শুনবে, যদি মানুষ না শোনে তো শুনবে না, লেগে থাকতে হবে। সুতরাং সবাই আজকাল একটু নেগেটিভ কথা বলে, না এই হচ্ছে না সেই হচ্ছে না, আর নেগেটিভিটি সবসময় ছিল, রোড ব্লক সবসময় ছিল। দিস ইজ আ ভেরি গুড টাইম টু বি মেকিং মিউজিক। এত টেকনোলজি এত সস্তা হয়ে গেছে, বাড়িতে বাড়িতে সাউন্ড কার্ড, 10,000 টাকায় ভালো ভালো মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, 10,000 টাকায় 8,000 টাকায় সাউন্ড কার্ড পাওয়া যাচ্ছে, বাড়িতে বসে পুরো গোটা অ্যালবাম হয়ে যাচ্ছে, মানে আনবিলিভেবল। আজ থেকে 20 বছর আগে লোকে ভাবতে পারতো না। তো কমপ্লেন না করে আমার মনে হয় যা আছে দারুণ একটা সুযোগ, সবার এটা নিয়ে লেগে থাকা উচিত, অধৈর্য না হয়। সুন্দর একটা কথা বললে। অধৈর্য না হয়ে লেগে থাকাটা খুব জরুরি। আজকে তোমার থেকে অনেক কিছুই আমরা শিখলাম এবং অনেক কিছুই জানলাম। আমাদের বৈঠকখানার আড্ডাতে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেকটা তোমাদের সময় তোমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ। শুধু তোমাকে দেখা যাচ্ছে অন ক্যামেরা, আরো যারা আছেন যারা আছে। ক্যামেরার পিছনে, তাদের সবাইকে, না না ঠিক আছে, রিল্যাক্স করো। তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চমৎকার আড্ডা হলো। তোমাদেরও অল দি বেস্ট। তোমাদের চ্যানেল খুব সুন্দরভাবে এগিয়ে যাক। অবশ্যই। পাশে থাকবে আমাদের সঙ্গে। আশীর্বাদ করো। অবশ্যই। নিশ্চয়ই। তাহলে আজকে আড্ডা শেষ করি। নমস্কার। নমস্কার। তাহলে দর্শকরা আপনারা দেখলেন অভিষেক বাবুর এখানে আমাদের যা, যা বলার ছিল উনি জানালেন এবং উনি রবীন্দ্রনাথ নিয়ে একটা খুব সুন্দর একটা পার্সপেক্টিভ দিলেন, যেটা এখনো অবধি বোধহয় আমরা সেরকমভাবে দেখিনি। তো আপনারা নতুন, নতুন শিল্পী বা যারা স্বাধীন শিল্পী, ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, তাদের পাশে থাকুন। নতুন আরও বাংলা গানকে প্রমোট করুন। বাংলা গানের পাশে থাকুন এবং এই যে সময়ে রেকর্ড করতে পারছেন, যে সুবিধাটা অভিষেকদা বললেন, সেটা আপনারা সুযোগ নিন এবং আরও ভালোভাবে কাজ করুন। এটাই বলব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজায় থাকবেন। পরের এপিসোডে আবার কারোর সাথে দেখা হবে। ততদিনের জন্য নমস্কার।